ঈদের জন্য বৃহস্পতিবার থেকে ৮ দিন শিথিল হচ্ছে বিধিনিষেধ। চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট, বসবে পশুর হাটও। ২৩ জুলাই থেকে আবারও কঠোরতা। করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত প্রায় ১৪,০০০। সারা দেশে মৃত্যু ২ শতাধিক। জেলা উপজেলায় সিনোফার্ম দেয়া শুরু। শহরে মঙ্গলবার থেকে দেয়া হবে মডার্না। প্রাণঘাতী করোনার মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু। প্রতি ৩টি বাড়ির একটিতেই মিলছে এডিসের লার্ভা। সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে গৃহবন্দী বলায় বাংলাদেশের প্রতিবাদ। ব্রিটিশ পার্লামেন্টে চিঠি পাঠাবে ঢাকা। ভুল তথ্য গ্রহণযোগ্য নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জনপদ গিলে খাচ্ছে আগ্রাসী পদ্মা। হুমকির মুখে রাস্তা, বাড়িঘর, স্কুল, মসজিদ। আতঙ্কে এলাকাবাসী। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। ঈদের জন্য বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে চলমান কঠোর বিধিনিষেধ। চলবে বাস, ট্রেন, লঞ্চ। খুলে দেওয়া হবে দোকানপাট, তবে বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস। স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুর হাটও। ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত সময় দিয়ে মঙ্গলবার এমন প্রজ্ঞাপন আনতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে। ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ বহাল করবে সরকার। এহসান জুয়েলের রিপোর্ট। ১ জুলাই থেকে দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ। বন্ধ সব ধরনের অফিস, আদালত, দোকানপাট ও শপিং মল। ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত থাকবে নিষেধাজ্ঞার আওতায় গোটা দেশ। কোরবানির ঈদে মানুষের স্বাভাবিক চলাচল ও পশুর হাটের বিষয়টি বিবেচনায় নিয়ে গণপরিবহন চালু করে বিধিনিষেধে আসছে ৮ দিনের শিথিলতা। তবে এরপর আবারও করোনা পরিস্থিতি বিবেচনায় ১৪ দিনের জন্য শাটডাউনে যেতে পারে দেশ। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন আসতে যাচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের সময় জীবন জীবিকার বিষয়টি মাথায় রেখে আসবে সিদ্ধান্ত। অনেকগুলি ফ্যাক্টর এখানে আছে। এই যে খামারিরা, এই যে তাদের গরু কিংবা যে তাদের পশু যারা যেগুলি এতদিন কুরবানির জন্য তৈরি করেছে, সব দোকান মালিক সমিতি যেটা আছে, তারা কিন্তু এই ২ ঈদের জন্যই বসে থাকে। তাদের সমস্ত খরচ কিন্তু এই ২ ঈদের সময় হয়। এই সব কিছু চিন্তা ভাবনা করেই সরকার জীবিকা এবং জীবনের তাগিদে যেগুলি প্রয়োজন সেইগুলোর মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা, যার মাধ্যমে পাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এই ৮ দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। ভার্চুয়ালি সরকারি অফিস চালু থাকলেও বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি অফিস। না ওঠানি ভালো, কারণ তো রোগ তো বৃদ্ধি পাচ্ছে, রোগ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। মানুষজন ঈদুল আজহা হবলকে বাড়িতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, রোগটা গ্রাম প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত ছড়াছড়ি হবে। স্বাস্থ্যবিধিটা মানলে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। তারপর ঈদের পর সরকার চাইলে লকডাউন আরো কঠোর করতে পারে। আমি লকডাউন, কিন্তু সবকিছুই তো চলতেছে, আলটিমেটলি তো সব কোনো কিছুই বাদ নাই। গার্মেন্টস কারখানায় ঈদের ছুটির ব্যাপারে সরকারি নির্দেশনা মেনে চলা হবে বলে জানিয়েছেন পোশাক শিল্প কারখানা মালিকরা। আমরা মনে করি যে যেখানে আছে সেই জায়গার একটা যেন থাকে, তাহলে এই সংক্রমণটা কম হয়। সরকারের নির্দেশনার উপরেই আমরা সরকারের সাথে আলোচনা করে সেটা ঠিক। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। যে কোনো সময় জারি হবে প্রজ্ঞাপন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৭ থেকে ২১ জুলাই রাজধানীতে বসবে কোরবানি পশুর হাট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 10টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবে 9টি হাট। গেল বছর কোভিড মহামারীতে বাংলাদেশে আক্রান্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবগুলি উৎসবেই বাধা হয়ে দাঁড়ায় করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই মৃত্যু আর সংক্রমণের নতুন রেকর্ড ভাবিয়ে তুলছে মানুষকে। এরই মধ্যে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার পশু কোরবানি নিয়ে কি হবে তা নিয়ে ছিল উৎকণ্ঠা। সোমবার দুপুরে 2 সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির হাট বসানোর বিষয়ে সিদ্ধান্ত জানায় নগর কর্তৃপক্ষ। উত্তর সিটি কর্পোরেশনে 9টি অস্থায়ী হাট আর গাবতলীর একটি স্থায়ী হাট নিয়ে হবে 10টি পশুর হাট। একটি পশু থেকে আরেকটা পশুর দূরত্ব 6 ফিট রাখতে হবে এবং পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আপনাদেরকে সেখানে রাখতে হবে।
অন্যদিকে দক্ষিণে 10টি অস্থায়ী হাট আর একটি স্থায়ী হাট নিয়ে বসছে 11টি হাট। 17 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত কোরবানির পশু কিনতে পারবেন সাধারণ মানুষ। ঈদের দিন সহ 5 দিন আমাদের হাট বসবে, সেই হিসেবে আমরা 17 তারিখ থেকে আমাদের হাটগুলো তাদের বিক্রি কার্যক্রম শুরু করবে। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পশু পরিবহন, কোরবানি এবং বাজার ব্যবস্থাপনায় কি পদক্ষেপ নেওয়া হবে সেসব নিয়ে শিগগিরই বিস্তারিত তথ্য জানাবে সরকার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় একদিনে রেকর্ড শনাক্ত হয়েছেন প্রায় 14,000 মানুষ। 24 ঘন্টায় মারা গেছেন 220 জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 64 জন মারা গেছেন। এরপরই খুলনায় মৃত্যু হয়েছে 55 জনের। রোগীর চাপ অব্যাহত থাকায় শয্যা ও আইসিইউ সংকটের মধ্যে হাসপাতালগুলোর বেসামাল অবস্থা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কোনো মতেই থামানো যাচ্ছে না করোনা ভাইরাসের চলমান গতিকে। সে সাথে মৃত্যুর সংখ্যাও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 64 জন, এছাড়া খুলনা বিভাগে 55 জন, চট্টগ্রাম বিভাগে 37 জন, রাজশাহী বিভাগে 23 জন, রংপুর বিভাগে 18 জন, ময়মনসিংহ বিভাগে 13 জন, সিলেট বিভাগে 6 জন এবং বরিশাল বিভাগে 4 জন। রোগীর চাপে বেসামাল হাসপাতালগুলো। শয্যা আর আইসিইউ সংকটে রোগী নিয়ে ছোটাছুটি করে বিপাকে স্বজনরা। অনেক হাসপাতালে বাধ্য হয়ে মেঝেতেই চিকিৎসা সেবা চলছে। জেলা হিসাবে 24 ঘন্টায় সর্বোচ্চ 15 জন করে মারা গেছে খুলনা ও কুমিল্লায়। খুলনায় নমুনা পরীক্ষায় 886 জনের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা 342 জন। শেষ চেষ্টা করেও মাকে বাঁচাতে না পেরে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের সামনেই আহাজারি মেয়ের। গত 24 ঘন্টায় এখানে করোনায় 3 জনের মৃত্যু হয়। রোগীর প্রচন্ড চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, আর সেবা না পাওয়ার অভিযোগ। ডাক্তার আসতে চাইছে না, দ্রুত নার্সের আসতে চাইছে না, অনেকক্ষণ পরে আসা চোখ দেখে বললো যে না নাই। গেল 24 ঘন্টায় করোনায় রাজশাহীতে 3 জন, নাটোরে 7 জন, বগুড়ায় 5 জন মারা গেছেন। এছাড়া ঝিনাইদহে 10, যশোরে 12, কুষ্টিয়ায় 9 ও চুয়াডাঙ্গায় 4 জন মারা গেছেন। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। মঙ্গলবার থেকে ঢাকাসহ 12টি সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হবে মডার্না টিকা। কর্তৃপক্ষ বলছে, পরীক্ষামূলক পর্যবেক্ষণ ছাড়াই টানা চলবে গণহারে মডার্নার টিকা প্রয়োগ। সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে বর্তমানে মজুদ থাকা মডার্নার 25 লাখ টিকা প্রয়োগ করা হবে 12.5 লাখ মানুষের মধ্যে। তবে সব সিটির কেন্দ্রে বন্ধ রাখা হবে সিনোফার্মের টিকাদান। এদিকে জেলা উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হওয়ায় খুশি গ্রামাঞ্চলের মানুষ। কেন্দ্রীয় সংরক্ষণাগার থেকে কেন্দ্রে পাঠানো হচ্ছে মডার্নার টিকা। -25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা এই টিকা ফ্রিজার ভ্যানে তোলার আগে 2 থেকে 8 ডিগ্রিতে রাখার উপযোগী করা হয়। এই অবস্থায় সংরক্ষণ করা যাবে 30 দিন। ফাইজারের টিকার জন্য নির্দিষ্ট 7টি ছাড়া রাজধানীর বাকি 40 কেন্দ্র এবং সব সিটি কর্পোরেশনে মঙ্গলবার থেকে দেওয়া হবে কেবল মডার্নার টিকা। পরীক্ষামূলক পর্যবেক্ষণ ছাড়াই হবে গণপ্রয়োগ। আমাদের হাতের মধ্যে 25 লাখ ভ্যাকসিন আছে। সেকেন্ড ডোজের জন্য যে 12.5 লাখ, এটা আমরা আলাদা করে ফেলেছি। ফার্স্ট ডোজের জন্য যেটা আমার আছে 12.5 লাখ, এটা আমি অর্ধেক এখন পাঠাচ্ছি, যাতে সে 15 দিনের মধ্যে ইউজ করতে পারে। কোনো কেন্দ্রে বেশি সংরক্ষিত থাকবে সেই সুযোগটা আমরা রাখবো না। এই কন্ট্রোলটা আমরা সেন্ট্রালি করব। আর মডার্নার টিকা প্রয়োগের দিন থেকেই রাজধানী সহ সিটি কর্পোরেশনগুলোতে বন্ধ হচ্ছে সিনোফার্মের প্রথম ডোজ দেয়া। পর্যাপ্ত দ্বিতীয় ডোজ মজুদ রেখে এসব কেন্দ্রে থাকা সিনোফার্মের বাকি টিকা পাঠিয়ে দেওয়া হবে জেলা উপজেলা পর্যায়ে। এদিকে তুলনামূলক কম দামে বাংলাদেশে টিকা সরবরাহে চীনা কোম্পানিগুলো আগ্রহী বলে জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির উপরাষ্ট্রদূত। চীনের টিকা উৎপাদন কোম্পানিগুলো সবচেয়ে সহনীয় দামে বাংলাদেশের জনগণের জন্য টিকা সরবরাহের প্রস্তাব করেছে। এমনকি বাংলাদেশে যৌথভাবে টিকা উৎপাদন সহযোগিতার ক্ষেত্রেও চীন প্রস্তুত। আমরা এখন বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষা। এদিকে সোমবারই রাজধানীর কোনো কোনো কেন্দ্রে টিকা না পেয়ে ফিরে যেতে হয় প্রত্যাশীদের। ওনারা বলতেছে টিকা শেষ হয়ে গেছে, টিকা আসার পরে আপনাদেরকে টিকা দেওয়া হবে। বলে যে কবে চালু হবে এটা আমরা আসলে নিশ্চিত বলতে পারতেছি না। অন্যদিকে দেশের জেলা উপজেলা পর্যায়ে গণহারে সিনোফার্মের টিকা প্রয়োগের প্রথম দিন চোখে পড়েছে মানুষের ব্যাপক উৎসাহ। কেন্দ্রে কেন্দ্রে ছিল দীর্ঘ সারি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যানজট দূর হবে কেবল কারে।
মেক্সিকো সিটির কেবল কার নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। প্রাণঘাতী করোনার মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু, কিন্তু বাড়ছে না সচেতনতা। এডিস নিধন অভিযানে প্রতি 3টি বাড়ির একটিতে মিলেছে লার্ভা। তবে 10 দিনের চিরুনি অভিযানে জেল জরিমানায় সচেতনতা বাড়বে বলে মনে করছে সিটি কর্পোরেশন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। জমে থাকা পরিষ্কার পানিতেই ডেঙ্গু বাহক এডিসের বংশ বিস্তারের উত্তম পরিবেশ। 3 থেকে 5 দিন পানি জমে থাকলেই এই মশার বংশ বিস্তারে যথেষ্ট। 2019 সালে ডেঙ্গু মহামারীর পর এমন তথ্য কার না জানা। চলতি মৌসুমে শুরুতেই উকি দিচ্ছে শঙ্কা, তবু সচেতনতা বাড়ছে কই। সোমবার সকালে রাজধানীর 2 সিটির চিরুনি অভিযানে গিয়ে প্রতি 3টি বাড়ির 2টিতেই মিলেছে পিউপা আর লার্ভার উপস্থিতি। নির্মাণাধীন ভবনের পাশাপাশি বসত বাড়িতেও মিলছে এডিসের প্রজনন ক্ষেত্র। মশা ওই গাড়ি ধুইছে যে পানি যেটা জমা ছিল ওটার থেকে হয়তো মশা হয়েছে। হঠাৎ করে এখানে দারোয়ানের গাফিলতিতে আমার এটা হয়েছে। গাছ লাগাইছিলাম, গাছটা নষ্ট হয়ে যাওয়াতে আমার বাচ্চাটা এখানে রাখা দিয়েছে আরেকটা গাছ লাগানোর জন্য। তবে এবার আর ছাড় দিচ্ছে না মোবাইল কোর্ট। জেল জরিমানায় অন্তত সচেতনতা ফিরবে বলে আশা তাদের। একটু হার্ড লাইন এখন আমরা জরিমানা করছি, জেল দিচ্ছি, এখন আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা মাইকিং করেছি, আমরা সম্মানিত কাউন্সিলরদের বিষয়ে জানিয়েছি এবং আমরা গণসচেতনের জন্য বিভিন্ন প্রচার মাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। করোনার মধ্যে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। মশাবাহিত রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভায় সিটি মেয়রদের পাশাপাশি অংশ নেন ওয়াসা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরাও। বাড়িধারা ডিওএইচএস থেকে বলছে আমাদের এখানে স্প্রে হয় না, স্প্রে করেন। মহাখালী ডিওএইচএস থেকে বলছে আমাদের এখানে স্প্রে করা হয় না, স্প্রে করেন। এপ্রিল থেকে এই যাবৎকাল আমরা 22,61,700 টাকা জরিমানা করেছি 126টি মামলার মাধ্যমে। পূর্ত মন্ত্রণালয়ে বেশ কিছু আবাসন আছে যেগুলোতে অথবা আপনার অফিস এলাকা আছে যেগুলোতে আমাদেরকে আরেকটু গুরুত্বের সহিত দায়িত্ব পালন করার ব্যবস্থা করতে হবে। রাজধানীতে এই মুহূর্তে সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন 190 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের মানবাধিকার রিপোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী বলায় আপত্তি জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে চিঠি পাঠাবে বাংলাদেশ। সরকারের 2 মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশ সম্পর্কে ভুল তথ্য পরিবেশন গ্রহণযোগ্য হতে পারে না। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতর 2020 সালে মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্ট প্রকাশ করে। এখানে বাংলাদেশের মানবাধিকারের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে বলা হয়, তাকে হাউস অ্যারেস্ট বা গৃহবন্দী করে রাখা হয়েছে। এ ধরনের বানোয়াট তথ্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেলকে রোববার ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে জানানো হয়, দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি, সে কারাভোগ করে আসছিল। বেগম জিয়ার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তার বয়স এবং অসুস্থতা বিবেচনা করে গত বছরের 25 মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার, যাতে সে নিজ বাসায় চিকিৎসা নিতে পারে। এই মুক্তির মেয়াদ 6 মাস থাকলেও পরবর্তীতে তা 2 দফায় বাড়ানো হয়। এ বিষয়ে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, কোনো দেশের সম্পর্কে ভুল তথ্য পরিবেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শি ইজ নট হাউস অ্যারেস্ট, তাদের তথ্যটা নির্ভুল না এবং তারা দুঃখের বিষয় যে তারা মাতব্বরি করে বানোয়াট দেওয়া হয়, তাহলে এটা কিন্তু মোটেই কাজে না। এটা তখন মনে হবে যে ইট ইজ সাম বিশেষ উদ্দেশ্য প্রণীতভাবে করেছে। So this is not good. They should see their own face first. তারপরে মাতব্বরিত বললে ভালো। তিনি স্বীকার করেছেন যে তাদের রিপোর্টগুলো তথ্য নির্ভর হওয়া উচিত এবং হি ওয়াজ along with এবং সেটা তিনারা তার হেডকোয়ার্টারে জানাবেন বলেছেন। এদিকে মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ অংশের ভুল ও বানোয়াট তথ্যের প্রতিবাদ জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। ওনার মুভমেন্টে বাংলাদেশের ভিতরে কোনো প্রতিবন্ধকতা নাই, তারপরেও তারা এই কথা লিখেছে, তো সেটা আপত্তি করে আমি লিখবো আর প্রতিবাদ করবো। আমি ব্রিটিশ হাউস অফ কমন্সের স্পিকারকে চিঠি পাঠাবো। বিশেষ বিবেচনায় বেগম খালেদা জিয়ার মুক্তির পর 16 মাস তিনি কারাভোগের বাইরে রয়েছেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নৃশংসতার জবাবদিহিতা নিশ্চিত করা ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসন নিয়ে একটি প্রস্তাব জাতিসংঘের মানবাধিকার পরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
2017 সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার পর এই প্রথম জাতিসংঘের মানবাধিকার পরিষদে কোনো প্রস্তাব সোমবার ভোটাভুটি ছাড়াই পাশ হলো। জেনেভায় জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী মিশন জানিয়েছে 2017 সালে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের পর বাংলাদেশে স্থায়ী মিশনের কূটনৈতিক প্রচেষ্টায় এই প্রথম কোনো প্রস্তাব বিনা ভোটে জাতিসংঘে গৃহীত হলো। সেই বিবেচনায় এবারের প্রস্তাবটি বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক। প্রস্তাবটি নিয়ে আলোচনায় অংশ নিয়ে জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্ব সম্প্রদায়ের রোহিঙ্গাদের প্রতি মনোযোগ হারানো উচিত হবে না। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজেদের আবাসস্থলে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। 2000 কোটি টাকার প্রকল্প বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4,500 কোটি টাকাতে। গত 9 বছরে কয়েক দফা কাজ শেষ করার মেয়াদ পেরিয়েছে। বলা হচ্ছে দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কথা। যোগাযোগ বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা প্রশ্ন তুলেছেন প্রকল্পের নকশা নিয়েই। তাদের মতে ঢাকা গাজীপুর সড়কে যানজট আরও বাড়াবে এক লেনে বাস চলাচল। যদিও অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। গাজীপুরের শিববাড়ি থেকে হজরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত প্রায় 21.5 কিলোমিটার সড়কে চলছে এই বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কাজ। এদিকে গাজীপুরের মেয়র ও দেশের শীর্ষ যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এই বিআরটি প্রকল্পের নকশায় রয়েছে মারাত্মক ভুল। তাই এই প্রকল্প শেষ হলেও এই এলাকার মানুষ তার কোনো সুফল ভোগ করতে পারবে না। কিন্তু কেন? সরজমিনে দেখা যায় 4টি ভাগে এগিয়ে চলছে প্রকল্পের কাজ। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি এরই মধ্যে শেষ হয়েছে সড়কের পাশের ফুটপাত, ড্রেনেজ ও বাস ডিপো নির্মাণ। এখন চলছে বিমানবন্দর থেকে চেরাগালি পর্যন্ত টানা উড়াল সড়ক, 25টি স্টেশন ও ভিন্ন ভিন্ন 7টি মোড়ে ওভারপাস নির্মাণের কাজ। তবে সড়ক বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা বলছেন ওভারপাস ও উড়াল সড়ক বিআরটির বৈশিষ্ট্যই নয়। 8 থেকে 10 লাইনের যেখানে গাড়ির চাপ আছে সেখানে একটা বাস শুধু আসা যাওয়ার মধ্যে সেখানে যানজটটা আরও বেশি হবে। এবং আমাদের দুই পাশে 32টা ইউটার্ন আছে, এই ইউটার্নের মধ্যে কোনো ব্যবস্থা নাই। এখানে 8টা ফ্লাইওভার আছে, এই 8টা ফ্লাইওভার দিয়ে এই করিডোরটাকে ইরিভার্সিবল ড্যামেজ হয়ে গেছে। এখনই প্রকল্পের নকশা পরিবর্তন না করলে সরকারের 4,500 কোটি টাকা বিফলে যাবে বলেও মনে করেন তারা। ডেফিনিটলি বাইবেল না, এটা পরিবর্তন করা যাবে। তবে বিআরটি সংশ্লিষ্টরা বলছেন বিচ্ছিন্নভাবে না বলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে নকশার ভুল ধরিয়ে দিতে হবে। কেউ যদি আমাদেরকে একেবারে ওরকম ডিজাইন ধরে ডেটা দিয়ে বলতে পারে যে এখানে এখানে ভুল, আমরা ওয়েলকাম করব, তার প্রয়োজন হলে আমরা তাকে ফি দেব। চুক্তি অনুযায়ী 2022-এর জুনে বিআরটি খুলে দেওয়ার কথা থাকলেও তা 2023-এর আগে সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে খোদ প্রকল্প সংশ্লিষ্টরাই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ভেঙে যাওয়া সহ তৈরিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বরিশালে। মেহেন্দিগঞ্জে ভাঙার পাশাপাশি ফাটল ধরেছে অনেক ঘরে। অভিযোগ আছে সদরে নির্মিত ঘর নিয়েও। এতে বিপাকে পড়েছেন ঘরের বাসিন্দারা। অনিয়মকারীদের বিচারের দাবি করেছেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বিষয়টি খতিয়ে দেখতে আলাদা 3টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে জীবনে ভালোভাবে থাকার স্বপ্ন দেখেছিলেন বরিশাল জেলার 2 সহস্রাধিক ভূমি ও গৃহহীন মানুষ। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। মেহেন্দিগঞ্জের শ্রীপুরের 4টি ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল আছে আরও 14টিতে। বরিশাল সদর উপজেলার হিরণনগর ও গিলাতলি এলাকায় বেশ কিছু ঘরে ফাটল ধরেছে, মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরগুলো নির্মাণে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। প্রধানমন্ত্রী ঘর দিছে, আইসি আশা ভরসা করি, কিন্তু ভাঙিয়া গেছে। ঠিক না করলে তার অবস্থা নাই। ফলনটা যদি ভালো করিয়া দিতে তার ঘরটা পড়তো না। এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক। এই ঘরগুলো নির্মাণের মধ্যেই ভেঙে পড়ছে
নিম্নমানের নির্মাণ সামগ্রী দেওয়ার কারণে যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। খুব অল্প সময়ের মধ্যে এটি উদ্ঘাটন করে কি সমস্যা রয়েছে আমরা অচিরে এগুলো সমাধান করব এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আমরা শাস্তির আওতায় আনব। এ ঘটনায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার পৃথক 3টি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন। জেলায় প্রথম ধাপে 1556টি ঘর নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রীর দেয়া এই ঘরগুলো উপহার হিসেবে পেয়ে এখানকার বাসিন্দারা আনন্দিত হয়েছিলেন, কিন্তু বসবাস শুরু করার কয়েকদিনের মধ্যেই তাদের আনন্দ ফিকে হয়ে গেছে, কারণ নানা ত্রুটি নানা সমস্যা দিন দিন প্রকাট আকার ধারণ করছে। তারা ধারণা করছেন এখানকার নির্মাণ কাজে দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হয়েছিল। বিষয়টি তদন্ত করে এর বিচারও দাবি করেছেন তারা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এদিকে পদ্মার ভাঙনের কবলে পড়েছে মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জনপদ। হুমকির মুখে বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মন্দির সহ নানা প্রতিষ্ঠান। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মার থাবার মুখে লৌহজংয়ের জনপদ। ভাঙনের মুখে গাছপালা সহ সরিয়ে নেওয়া হচ্ছে শেষ সম্বল। কনকসার ঝাউটিয়ার জেলেপাড়া এখন ভাঙন আতঙ্ক। দুটি মন্দির আর বাড়িঘর নিয়ে গ্রামবাসী বড় দুশ্চিন্তায়। সরিয়ে নেওয়ার জায়গাও নেই। নদী তীর ঘেঁষা পরিবারগুলো একরকম নির্ঘুম রাত কাটাচ্ছেন। ভেঙে গেলে আমাদের থাকার কোনো জায়গা নেই। এতগুলো অসহায় পরিবার কোথায় যায় থাকবে এর কোনো নিশ্চয়তা নাই। পদ্মা তো ঘরের সাথে পড়ছে, আমাকে তো বাল বাচ্চা নিয়ে থাকার জায়গা নেই। 119 বছরের প্রাচীন ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের একেবারে পাশ দিয়ে পদ্মা প্রবাহিত। বিদ্যালয়টি নির্মাণাধীন 4তলা ভবন, শহীদ মিনার, প্রশাসনিক ভবন সবই ভাঙনের মুখে। সেগুলো রক্ষায় ফেলা হচ্ছে বালুর বস্তা। প্রায় 30 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আশা করছি এই চেষ্টার মাধ্যমে আমরা বিদ্যালয়কে এবার রক্ষা করতে পারবো। পদ্মার ভাঙন রোধে লৌহজংয়ের খড়িয়া থেকে টঙ্গিবাড়ির দিঘির পাড় পর্যন্ত একটি স্থায়ী প্রকল্প একনেকের অনুমোদনে অপেক্ষায়। এদিকে পদ্মা রিসোর্ট সহ আশপাশের অনেক কিছু বিলীন হয়ে গেছে। জনপদ রক্ষায় এখন বালুর বস্তা ফেলা হচ্ছে। পদ্মার ভাঙন এগুলো রক্ষার জন্য আমরা জরুরি ভিত্তিতে এই কাজটি চালিয়ে যাচ্ছি। স্থায়ী বাঁধ হয়ে গেলে এই ভাঙন যে বিষয়টা এটা আসলে অনেকটাই রোধ হবে। লৌহজংয়ের 8 গ্রাম এবং টঙ্গিবাড়ির 6 গ্রাম এখন পদ্মার ভাঙনের মুখে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে 3 কোটি টাকা ব্যয়ে 1050 মিটার এলাকায় জরুরিভাবে বালুর বস্তা ফেলা হচ্ছে। মুন্সিগঞ্জের লৌহজং থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 1 লাখ টাকা মূল্যমানের জাল নোট তৈরিতে খরচ মাত্র 4000 টাকা। পাইকারি পর্যায়ে বিক্রি হয় 15,000 টাকায়। কয়েক হাত ঘুরে ভোক্তা পর্যায়ে গিয়ে হয়ে যায় পুরো 1 লাখ টাকা। রাজধানীর ভাটারায় জাল নোট তৈরির পর সারা দেশে ছড়িয়ে দিত রহিম ফাতেমা দম্পতি। কারখানায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশে 1 কোটি টাকার জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। খাটের নিচে বসানো হয়েছে কম্পিউটার, সঙ্গে যুক্ত করা হয়েছে প্রিন্টার। তাতে চাপ দিতেই বেরিয়ে আসছে 1000 ও 500 টাকার চকচকে নোট। তবে সবই জাল। রাজধানীর ভাটারার নূরের চলা এলাকায় বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করতেন রহিম ফাতেমা দম্পতি। 1 নয় 2 নয়, দীর্ঘ 10 বছর ধরে তারা অপরাধের সঙ্গে যুক্ত। সারা দেশে জাল টাকা ছড়িয়ে দিতে তাদের রয়েছে ডিলার। কোরবানি ঈদ উপলক্ষে কয়েক কোটি টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের। 2010 সালে আসার পরে আমি প্রথমত লোকের কাছ থেকে কিনে নিয়ে দোকানে দোকানে ভাঙাইতাম। কাজটা যখন শিখি আমি নিজে আলাদাভাবে কাজ করি। যখন আমি দোকানে ভাঙাইতাম তখন আমি অ্যারেস্ট হয়েছিলাম 2 বার। উনি করে আমি ঘরে রান্না বাড়া করি, একটু আগাই টাগাই দিয়েই। অভিযান চালিয়ে 43 লাখ জাল টাকা ও টাকা তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে পুলিশ। কুরবানি ঈদ সহ অন্যান্য জায়গায় যেহেতু এই মুহূর্তে প্রচুর কাঁচা টাকার ক্রয় বিক্রয় হয়, তো সেটাকেই আসলে টার্গেট করে তারা বাজারে জাল টাকা ছড়িয়ে দেয়। এই দম্পতি এর আগেও জাল টাকা তৈরি করতে গিয়ে একাধিকবার গ্রেফতার হয়েছিল। পুলিশ বলছে তারা যেন সহজে জামিনে বের হতে না পারেন সেজন্য নতুন আইন দরকার। একটা নতুন আইন ফ্রেম হওয়ার কথা, যেখানে জাল টাকার জন্য শ্রেণীবিন্যাস করা আছে, কাদের কিভাবে সাজা হবে এবং কাদেরকে কিভাবে আটক করা হতে যাবে। কোরবানির পশুর হাটে নগদ টাকা লেনদেনে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 পরিস্থিতিতে এবছর কোরবানির পশুর চামড়া 40% কম সংগ্রহ হবে বলে মনে করছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে
ট্যানারি মালিকদের কাছে বিপুল অঙ্কের টাকা বকেয়া থাকায় পুঁজি সংকটে কাঁচা চামড়া কেনায়ও সংকট হবে বলে মনে করছেন আড়তদাররা। তবে বাণিজ্যমন্ত্রী বলছেন ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি ও ট্যানারিগুলোর ভালো প্রস্তুতি থাকায় ন্যায্য মূল্য পাবেন কোরবানিদাতারা। হাজেরা শিউলির রিপোর্ট। পরপর 2 বছরে ঈদুল আজহায় বলা যায় পানির দরে বিক্রি হয়েছিল কোরবানির পশুর চামড়া। দাম না পেয়ে অনেক মৌসুমি ব্যাপারী রাস্তায় ফেলে চলে যান মূল্যবান চামড়া। এজন্য ট্যানারি মালিক ও আড়তদাররা একে অপরের ওপর দোষ চাপান। ট্যানারিগুলো যথাসময়ে বকেয়া 175 কোটি টাকা পরিশোধ না করলে এবছরও লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া কেনা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন পোস্তার আড়তদাররা। 175 থেকে 80 কোটি টাকা ট্যানারি মালিকদের কাছে আছে। টাকাগুলো দিলে রাষ্ট্রের সম্পদ বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। গেল বছর 90 লাখ পিস চামড়া সংগ্রহ করা হলেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং অর্থাভাবের কারণে এবছর লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা ট্রেডার্স অ্যাসোসিয়েশনের। ব্যাংকগুলো যথাসময়ে প্রয়োজনীয় ঋণ না দিলে আড়তদারদের বকেয়া পাওনা পরিশোধ কঠিন হবে বলে জানান অ্যাসোসিয়েশনের সভাপতি। ব্যাংকগুলো যে আমাদেরকে ঋণ দিয়ে দেয় সেই ঋণটা কিন্তু আসলে ঈদের 2-3 দিন পূর্বে দেয়, যার কারণে দেখা যায় যে প্রান্তিক পর্যায়ে এই টাকাটা পৌঁছানো সম্ভব হয় না। যদিও বাণিজ্যমন্ত্রী বলছেন রফতানিতে ভালো অবস্থান এবং অনেক ট্যানারির নিজস্ব বর্জ্য শোধনাগার থাকায় এবছর চামড়া কেনাবেচায় সংকট হবে না। ব্যাংক থেকে প্রপার টাইমে তারা লোনও পায়, যার জন্য কিছুটা সমস্যা হচ্ছে। এবার আমরা আশা করি সেটা হবে না। তাছাড়া ন্যায্য মূল্য পায় সেই বিবেচনাতে কিন্তু আমরা ওয়েট ব্লু চামড়া কিন্তু এক্সপোর্টের সিদ্ধান্ত নিয়েছি। দেশে বছরে চামড়ার চাহিদা 25 কোটি বর্গফুট, যার 60 ভাগেরই যোগান আসে কোরবানির পশু থেকে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বেঁচে থাকার আকুতি জানিয়ে চিঠি লিখে ফাঁসির মঞ্চ থেকে ফিরে এলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার চিঠি পেয়ে বিনা পয়সায় মামলা লড়লেন আইনজীবী, আর তাই ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে না স্বপন কুমারকে। মুক্তি মিলল কন্ডেম সেল থেকেও। বাকি গল্প থাকছে আফজাল হোসেনের রিপোর্টে। আমি কিভাবে বেঁচে আছি তা লিখে বোঝাতে পারবো না। এটাকে ঠিক বেঁচে থাকা বা জীবন বলে না। এই জীবন আর সত্যিই আমার সহ্য হচ্ছে না। আপনি মহানুভব, তাই দয়া করে আমাকে আপনার নিজ সন্তান মনে করে আমার জীবনটাকে বাঁচান। আমি বাঁচতে চাই। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন। ইতি স্বপন কুমার বিশ্বাস। 14 বছর ধরে কারাগারের কন্ডেম সেলে মৃত্যুর প্রহর গুনছিলেন স্বপন কুমার বিশ্বাস। প্রথম স্ত্রী স্বপ্না ঘোষকে হত্যার দায়ে 2008 সালে ফাঁসির রায় হয় তার, যে রায় বহাল থাকে হাইকোর্টেও। কিন্তু আর্থিক সংকটে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারছিলেন না স্বপন। কন্ডেম সেলে নিজের অবর্ণনীয় কষ্টের কথা লিখে চিঠি পাঠান সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের কাছে। আকুতি জানান বিনা পয়সায় তার হয়ে মামলা পরিচালনার। কারাবন্দী স্বপনের চিঠি পেয়ে আইনি সহায়তার সিদ্ধান্ত নেন তিনি। একটা অসহায় মানুষ জেলখানায় 14 বছরের উপরে ফাঁসির সেলে আছেন এবং তার চিঠির অত্যন্ত করুণ। তার সবকিছু ছিল, কিন্তু সবকিছু হারিয়েছে। শুনানি শেষে আদালত স্বপনকে দ্রুত সাধারণ সেলে নেয়ার নির্দেশ দেন। কমানো হয় মৃত্যুদণ্ডের সাজা। সকল দলিল দস্তাবেজ বিবেচনায় তার মৃত্যুদণ্ডের আদেশ থেকে কমিয়ে যাবজ্জীবন সাজায় রূপান্তর করেছেন। জেলে যে হাজতবাসকালীন সময় সেটা মুক্ত পাবে এবং কন্ডেম সেল থেকে তাকে রেগুলার নরমাল সেলে তাকে নিয়ে আসার জন্য আদেশ দিয়েছেন। বিনা পয়সায় মামলা পরিচালনা করায় সংশ্লিষ্ট আইনজীবীদের ধন্যবাদও দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্পেনে ভ্যাকসিন কার্যক্রম সহজ এবং বয়সসীমা উন্মুক্ত করে দেয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে টিকা গ্রহণে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দেশটিতে খুব সহজেই যে কোনো মানুষ নিবন্ধন করে টিকাদান প্রক্রিয়ায় যুক্ত হতে পারছেন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা মোকাবেলায় স্পেনে ফ্রন্ট লাইনারদের দিয়ে ভ্যাকসিন দেওয়া শুরু হলেও এখন সবার জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেশটিতে প্রাথমিক পর্যায়ে টিকা পাওয়া না পাওয়া কিংবা কবে নাগাদ সাধারণ মানুষ পাবে এ নিয়ে শঙ্কা কাজ করেছে। তবে বর্তমানে সরকারের কাছে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন মজুদ থাকায় সে সংখ্যা অনেকটাই কেটে গেছে। আমি ভ্যাকসিন দিয়েছি, কিন্তু আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, কোনো ধরনেরই সাইড এফেক্ট ছিল না। করোনা ভ্যাকসিন নেওয়ার আগে আমরা খুবই আতঙ্কিত ছিলাম, কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের ভিতরের থেকে সে আতঙ্কটা চলে গেছে। এদিকে সবকিছু খুলে দেওয়ার পর স্পেনে নতুন করে আবারও আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। বিশেষ করে উঠতি বয়সী মানুষের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। শুরু থেকে ব্যাপকভাবে সবাইকে টিকাদানের আওতায় না নিয়ে আসাকেই দায়ী করছেন অনেকে। এখন আবার করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন
বেড়ে যাওয়ায় আনন্দের পাশাপাশি আমাদের চিন্তাও হচ্ছে। স্পেনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯,৩৭,০০০-এর বেশি আর মারা গেছেন ৮১,০০০-এর বেশি মানুষ। সময় সংবাদ, স্পেন। ইউরোজয়ী আজ্জুরিদের সংবর্ধনা দিয়েছেন ইতালিয়ান প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা। আসরের সেরা খেলোয়াড় ডোনারুম্মাকে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন খোদ প্রেসিডেন্ট। সোমবার প্রেসিডেন্সিয়াল প্যালেসের অভ্যন্তরীণ লনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিল ইউরোজয়ী দলের সব সদস্য। দেশের মানুষকে এমন উদযাপনের উপলক্ষ এনে দিতে পেরে তৃপ্ত ইতালিয়ান কোচ মানচিনি আর অধিনায়ক কিয়েল্লিনির মতে অর্জনটা এসেছে সতীর্থদের বন্ধুত্বের শক্তিতে। একজন ক্রিকেটার কবে কোথায় থামবেন সে সিদ্ধান্ত কেবলই তার ব্যক্তিগত। তবুও হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক করেছেন নাকি ভুল, এ নিয়ে হচ্ছে আলোচনা। বিশ্লেষকদের মতে বিসিবির প্রতি রিয়াদের দীর্ঘদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ এমন সিদ্ধান্ত। তবে মাহমুদুল্লাহ এক্ষেত্রে আরও দূরদর্শিতা দেখাতে পারতেন বলেও মত তাদের। টোকিও অলিম্পিক প্রসঙ্গ। অলিম্পিক শুরুর আর মাত্র কিছুদিন বাকি। এরই মধ্যে চতুর্থ দফায় টোকিওতে জরুরি সতর্ক অবস্থা জারি করেছে দেশটির সরকার। বিশেষ করে রেস্টুরেন্ট ও বারগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। অনেকে মনে করেন বাতিল করা উচিত টোকিও অলিম্পিক। এদিকে গেমস উপলক্ষে টোকিও মিডিয়া সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছে টোকিও পুলিশ। টোকিও অলিম্পিক শুরুর আগে নতুন করে জাপানে জারি করা হয়েছে জরুরি সতর্ক অবস্থা। সংক্রমণ এড়াতে রেস্টুরেন্ট সহ বারগুলোতে দেয়া হয়েছে কঠোর বিধিনিষেধ। করোনার সংক্রমণ এড়াতে কোনো রেস্টুরেন্ট ও বারে মদ কিংবা নেশাজাতীয় পানীয় সরবরাহ করা যাবে না। তাতেই চটেছেন রেস্টুরেন্ট মালিকরা। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন তারা। সেই সঙ্গে অলিম্পিক বাতিলেরও দাবি জানান অনেকে। করোনা ভাইরাস কখনোই কোনো স্থান বা পরিস্থিতি দেখে সংক্রমণ ছড়ায় না। তাই আমার মনে হয় রেস্টুরেন্টের উপর এমন বিধিনিষেধ না এনে অলিম্পিকই বাতিল করা উচিত। সেটাই উপযুক্ত সিদ্ধান্ত হবে। গেল 1 বছর ধরে আমরা ঠিকমতো ব্যবসা করতে পারছি না। আমাদের আগেভাগেই রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হচ্ছে, এমনকি 8টার মধ্যে বার বন্ধ করতে হচ্ছে। ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এর মধ্যে যদি আবারও নতুন করে আমাদের জন্য নিয়ম বেঁধে দেওয়া হয় তাহলে আমরা বিপদে পড়ে যাব। এটা একেবারেই বাজে একটা সিদ্ধান্ত হয়েছে। উপর মহলের কর্মকর্তারা যা বলছেন সে হিসেবেই এই সিদ্ধান্তগুলো আসছে। যারা রেস্টুরেন্টের ব্যবসা করে আয় রোজগার করে তাদের কথা ভাবা উচিত সরকারের। জাপান সরকারের এই জরুরি সতর্ক অবস্থা অব্যাহত থাকবে 22 আগস্ট পর্যন্ত। এদিকে অলিম্পিক শুরুর আগে টোকিওতে গণমাধ্যম কর্মীদের কর্মস্থল মিডিয়া সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছে টোকিও পুলিশ। অলিম্পিক কভার করতে টোকিওর এই মিডিয়া সেন্টারে সমাগম ঘটবে প্রায় 6000 গণমাধ্যম কর্মীর। করোনার মধ্যে এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সঙ্গে প্রয়োজন স্বাস্থ্য নিরাপত্তাও। সেসব বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করতেই শেষ মুহূর্তে মিডিয়া সেন্টার পরিদর্শন করেছে টোকিও পুলিশ। ফারজানা মুমু, সময় সংবাদ। জার্মানির বার্লিনের প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিনের 10 বছর পূর্তি উপলক্ষে টি10 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বার্লিনের বাংলা কমিউনিটির কয়েকটি ক্রিকেট ক্লাবের মধ্যে এই প্রীতি ক্রিকেট প্রতিযোগিতায় 7টি দল অংশগ্রহণ করে, যেখানে বার্লিন ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিন। রাজধানীর নয়াকলনের মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। পুরস্কার প্রদানকালে তিনি বলেন, বিদেশের মাটিতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নতুন প্রজন্মের সবাইকে মাদকমুক্ত সুস্থ সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশের সংস্কৃতি বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের জন্য বৃহস্পতিবার থেকে 8 দিন শিথিল হচ্ছে বিধিনিষেধ। চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট, বসবে পশুর হাটও। 23 জুলাই থেকে আবারও কঠোরতা। করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত প্রায় 14,000। সারা দেশে মৃত্যু 2 শতাধিক।
জেলা উপজেলায় সিনোফার্ম দেয়া শুরু, শহরে মঙ্গলবার থেকে দেয়া হবে মডার্না। এবং বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে গৃহবন্দী বলায় বাংলাদেশের প্রতিবাদ, ব্রিটিশ পার্লামেন্টে চিঠি পাঠাবে ঢাকা। ভুল তথ্য গ্রহণযোগ্য নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল প্রবাসী সময়ে, সঙ্গে থাকুন সময়।